আমরা যখনই দেখেছি যে ৫ই আগস্টের পরে আমরা আসলে একটা সমন্বিতভাবে আমরা একটা গোল অর্জন করার জন্য আমরা সবাই আন্দোলন করেছি। কিন্তু ৫ই আগস্টের পরে যখন আসলে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেলাম এবং স্বৈরাচার বিভিন্ন দিক থেকে নানাভাবে আসলে মাথাচাড়া দিয়ে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে ধরনের সহযোগিতা নিরঙ্কুশ সহযোগিতা সবার পক্ষ থেকে পাওয়ার কথা সেই সহযোগিতা কিন্তু পায়নি এবং এর কারণেই আমরা দেখেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যখন যখন আসলে কঠিন কঠিন পদক্ষেপগুলো নেয়ার কথা ছিল তারা সেটা নিতে পারেনি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত আয়নাঘরে আমরা যেতে পারিনি, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা আয়নাঘরে যাবেন কিন্তু কয়েকটা পক্ষ নাকি প্রধান উপদেষ্টাকে সেখানে যেতে বাধা দিচ্ছে বা হচ্ছে তিনি সাংবাদিকদেরকে নিয়ে সেখানে যেতে পারবেন না। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যখন আমরা সংবিধান বাতিলের কথা বলি কিংবা হচ্ছে আমরা চুপ্পুর অপসারণের কথা বলি তখন নানা পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়, সরকারকে বাধা দেওয়া হয়, অর্থাৎ জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি এক ধরনের বাধা যেটা রাজনৈতিক দল বলি বা অন্যান্য অনেকগুলো স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা পাই। তো এই বাধাগুলোর কারণে সরকার আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না এবং এর পাশাপাশি সরকারের ভেতরে থাকা যেসব সমস্যাগুলো আছে অনেক অযোগ্য ব্যক্তিরা বসে আছে যারা আসলে ঠিকমতো কাজ করতে পারছে না। এই যে সম্মিলিতভাবে যে সবগুলো স্টেক হোল্ডার থেকে শুরু করে সরকারের নিজের উপদেষ্টাদের ব্যর্থতা সব কিছুর জন্যই আমরা দেখেছি যে স্বৈরাচার বিভিন্নভাবে নানা জায়গা থেকে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখনও শেখ হাসিনা আমাদের যে পতিত ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টকে এখনও তারা সেখানে রেখেছে। এখন পর্যন্ত আমরা দেখতে পারি না যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার জন্য কোনো স্ট্রং কোনো স্ট্যান্স নেওয়া হয়েছে কিংবা হচ্ছে শেখ হাসিনা যখন এখনও লাইভে আসছে তখনও আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতকে শক্ত কোনো মেসেজ দেওয়া হয়নি। বিশ্ব দরবারে আজকের দিনে কিন্তু ভারপ্রাপ্ত মানে রাষ্ট্রদূত হাই কমিশনার ভারতের তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বিষয়টি এই প্রতিবাদটি আমার কথাটি হচ্ছে যে যখন আসলে তিনি আসবেন বলেছেন সেই মোমেন্টে কেন আসলে এই ঘটনাগুলো যাতে না ঘটে সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি বা হচ্ছে ভারতকে কেন আসলে এখনো আমরা বিশ্বের দরবারে আসলে জবাবদিহি করব না যে ভারত আমার দেশে ভারত এমন একটা ব্যক্তিকে আশ্রয় দিচ্ছে যেই লোকটা বাংলাদেশে এখনো বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, তাকে কেন এখনো ভারত এখানে আশ্রয় দিচ্ছে। ভারতকে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে কোনো প্রেশারের মুখে ফেলতে পারিনি এবং ভারত কিন্তু এটা নিয়ে প্রাউড ফিল করে যে তারা শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশ সেখানে কোনো কিছু করতে পারছে না। শেখ হাসিনা সেখানে বসে আছে এবং ইচ্ছাকৃতভাবে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা হচ্ছে লাগাতার চেষ্টা করে যাচ্ছে। তো এই যে যখন শেখ হাসিনা সেখান থেকে চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে পতিত স্বৈরাচার তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে, লিফলেট বিতরণ করছে। এখানে আসলে ছাত্র জনতার যে প্রতিবাদ আমরা দেখেছি যখন আসলে শেখ হাসিনা বলে যে সে 9টায় লাইভে আসবে তখন খুবই বিক্ষিপ্তভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ট্যাটাস আসে যে যখন রাত 9টায় শেখ হাসিনা লাইভে আসবে আমরা ধানমন্ডি 32-এ যাব, এই ধরনের কিছু বিক্ষিপ্ত মেসেজ আসে এবং সেই বিক্ষিপ্তগুলো একসময় আসলে সংঘবদ্ধ হয়ে যেটা আমরা দেখেছি জুলাই আগস্টে যে ছাত্র জনতার একটা সম্মিলিত আন্দোলনের রূপান্তর হয়। ঠিক একইভাবে যে স্বৈরাচার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আমরা স্বৈরাচারকে উঠতে দিব না, স্বৈরাচারের সকল চিহ্ন আমরা ধুলির সাথে মিশিয়ে দিব, এই একটা চেতনা থেকে আমরা কিন্তু সবাই ধানমন্ডি 32-এ চলে যাই। এখানে কিন্তু কেউ এককভাবে বা কারোর নেতৃত্বে এই সম্মেলনটি হয়নি। আমরা যে ধানমন্ডি 32-এ দেখেছি এবং সেখানে আসলে বুলডোজার থেকে শুরু করে ক্রেনগুলো কারা এনেছে মানে সবগুলোই কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন মানুষ হচ্ছে ম্যানেজ করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো ধরনের নিজস্ব ব্যানার ছাড়া প্রত্যেকেই এই প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারা ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্নটি হচ্ছে মুছে দেওয়ার জন্য তারা একসাথে কাজ করে গেছে। এখানে যেটি দেখার বিষয় আমাদের বর্তমান সরকারের যেমন এখানে ব্যর্থতা আছে ইন্টারিম গভর্নমেন্টের, এর পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর একটা ব্যর্থতা আছে যে তারা আসলে ইন্টারিম গভর্নমেন্টকে হয় ঠিকভাবে সাহায্য করছে না বা ইন্টারিম গভর্নমেন্ট এই কাজগুলো করার জন্য যে প্রেশার দেওয়ার কথা ছিল সে প্রেশারটা আমরা দিতে পারছি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে এই কাজগুলো করার জন্য আমরা বাধ্য করতে পারছি না। আপনি দেখেন এই মুহূর্তে নির্বাচনের থেকে বেশি গুরুত্বপূর্ণ স্বৈরাচারের যে দোসররা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা, কিন্তু আমরা কি দেখতে পেরেছি বাংলাদেশের কয়টা বড় বড় রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলে? তারা কয়জন? ছাত্রদলকে আমি সাধুবাদ জানাই, ছাত্রদল মার্চ ফর জাস্টিস করেছে। এই মার্চ ফর জাস্টিসগুলো কেন আসলে বড় বড় দলগুলো থেকে হয় না? কেন তারা আসলে সরকারকে বলে না? কারণ তারা প্রত্যেকেই ভিকটিম। আজকে আমার সামনে জয়নাল আবদিন ফারুক স্যার উপস্থিত আছেন,
তো আমি নোয়াখালীর, আমি স্যারকে সেই ছোটবেলা থেকে স্যারের গল্প শুনে বড় হয়েছি। স্যারের সাথে যে অন্যায় হয়েছে, স্যার গত 15 বছর আওয়ামী লীগের অনেক বড় একজন ভিকটিম, কিন্তু তারপরও সেই দোষরদেরকে শাস্তির জন্য আমরা কথা বলি না কেন? কেন আমরা ইন্টারিম গভর্নমেন্টকে তাদের শাস্তির জন্য বাধ্য করি না? কেন আমাদের মূল কনসার্নটা সবসময় এটা হয় যে আমি কিভাবে পরবর্তীতে নির্বাচনটা হবে, কেন আমি আসলে নির্বাচনটা আসবে, আমি ক্ষমতায় যাব, এই কনসার্নটা আমাদের রাজনৈতিক দলগুলোর কেন? এই বিচারগুলো যদি এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় না হয়, পরবর্তীতে কিন্তু এই বিচারগুলো আমরা নিশ্চিত করতে পারবো কিনা তার কোনো ফারুক নিশ্চয়তা নেই। হাসান কিন্তু একটি প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি যখন সচিবালয়ে যান, সেখানে দেখেন যে স্বৈরাচারের যারা দোষর 90% মানুষই এখন চেয়ার দখল করে বসে আছে। তো সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এগোবে কি করে? শুধু সেটাই নয়, ইতিমধ্যে আমি আমাদের সমন্বয়ক ভাই খুব চমৎকার বলেছেন, জাস্ট অল্প সময়ে সে বললেন স্বৈরাচার হটানো কিংবা স্বৈরাচারকে বিতাড়িত করা ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন যে আপনি স্বৈরাচারের দোষরদের নিয়ে কিভাবে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন? যথার্থ এখানে যেই বলেছে যে উপদেষ্টা পরিষদে স্বৈরাচারের দোষর ফারুক রয়েছে। হাসান আপনাকে শুনবো। জি, এখানে আসলে আমি বলিনি যে উপদেষ্টা পরিষদের স্বৈরাচারের দোষর আছে, আমি বলেছি উপদেষ্টাদের মধ্যে অযোগ্য আছে এবং অনেকেই না, আছেন আপনি সেটি বয়স্ক। বলেছেন, বলছি সচিবালয়ে আচ্ছা, আমি একটু প্রশাসনিক আমি আপনার পদগুলোতে প্রশ্নটাও অ্যাড্রেস করছি। দেখেন, সচিবালয় থেকে শুরু করে আমরা জানি গত 15 বছরে যেভাবে আওয়ামীকরণ করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, তো সেখানে আসলে প্রত্যেকটা জায়গাতেই সংস্কারের প্রয়োজন আছে। সঠিক। এই সংস্কারের জন্য আপনার ইন্টারিম গভর্নমেন্টকে যেরকম নিরঙ্কুশ সাপোর্ট দেওয়ার দরকার ছিল, এবং একই সাথে মানে এই ইন্টারিম গভর্নমেন্টকে যেরকম স্পেসিফিক কাজগুলোর জন্য প্রেসার দেওয়া দরকার ছিল রাদার দ্যান ইলেকশন, সেই কাজগুলো কি আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু আসলে করতে পেরেছে কিনা, কতটা কি করেছে আমরা শুনবো জয়নাল আবেদিন ফারুকের এটি কাছ হচ্ছে থেকে। সবচেয়ে বড় প্রশ্ন।